আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন আজ আমরা দারুণ একটা গল্প শুনি। প্রথম বাংলাদেশি আমেরিকান সার্টিফাইড মাস্টার শেফ নাজিম খানের অবিশ্বাস্য একটা যাত্রার গল্প। কিভাবে তিনি একেবারে শূন্য থেকে শুরু করে রন্ধন শিল্পের চূড়ান্ত শিখরে পৌঁছালেন, সেই রোমাঞ্চকর জার্নিটাই আজ আমরা ধাপে ধাপে এক্সপ্লোর করব। ম্যানহ্যাটনের একটা বেশ নামকরা স্টেক হাউসে চাকরির ইন্টারভিউ চলছে। সেখানে এক্সিকিউটিভ শেফকে গিয়ে কেউ যদি সরাসরি বলে বসে, আমাকে শুধু একবার শিখিয়ে দিন বা দেখিয়ে দিন, আমি যে কোনো কিছু করতে পারি, ভাবা যায় আত্মবিশ্বাসটা ঠিক কোন পর্যায়ের? হ্যাঁ, এটাই ছিলেন নাজিম খান। তার এই অদম্য জেদ আর কনফিডেন্স প্রমাণ করে যে শেখার তীব্র আগ্রহ থাকলে কোনো বাধাই কাউকে আটকে রাখতে পারে না। তো কিভাবে তিনি রন্ধনশিল্পের এই একেবারে টপ লেভেলে পৌঁছালেন? এটা বুঝতে হলে আমাদেরকে একদম শুরুতে ফিরে যেতে হবে। পর্ব ১, অপ্রত্যাশিত শুরু। তার শুরুটা হয়েছিল ১৯৯২ সালে স্যাগার হারবারের একটা সেনেগালিজ রেস্তোরাঁয় সামার জব দিয়ে। কাজ শেখার এতটাই জেদ ছিল যে একজন অবসরপ্রাপ্ত জাপানিজ সুমো রেসলারের কাছ থেকে প্রতিদিন ২ ঘণ্টা করে টানা বিনা বেতনে কাজ শিখতেন তিনি। আর ম্যানহাটনের মতো একটা চরম প্রতিযোগিতামূলক জায়গায় যখন কাজ খুঁজতে গেলেন, জানেন তার রেজিউমে কত বড় ছিল? মাত্র ৪ লাইনের। সিরিয়াসলি, জাস্ট ৪ লাইন। কিন্তু তার এই স্কিলের প্রথম আসল পরীক্ষাটা হলো ফ্রেঞ্চ কুইজিনের একটা কাটিং আর কুকিং টেস্টে। তাকে বলা হলো ব্রুনোয়েজ বাটারনাট স্কোয়াশ বিস্ক বানাতে। সত্যি বলতে শুরুতে তিনি ব্রুনোয়েজ শব্দটার মানেই জানতেন না, কিন্তু ঘাবড়ে না গিয়ে নিজের উপস্থিত বুদ্ধি দিয়ে তিনি ঠিকই স্যুপটা তৈরি করলেন এবং টেস্টে দারুণভাবে পাশও করলেন। এটাই প্রমাণ করে তিনি যে কোনো পরিস্থিতিতে কত দ্রুত নিজেকে মানিয়ে নিতে পারেন। এখন দেখুন, রান্নাঘরের এই প্রেশার কুকার সিচুয়েশনে টিকে থাকা এক জিনিস, আর একদম লিডারশিপ পর্যায়ে পৌঁছানো কিন্তু পুরোপুরি ভিন্ন একটা ব্যাপার। পর্ব ২, দ্য মাস্টার শেফ মাইন্ডসেট। $৪০ মিলিয়ন, সংখ্যাটা একবার কল্পনা করুন তো। হ্যাঁ, নিউ ইয়র্কে ম্যারিওট মার্কিজ টাইম স্কোয়ার হোটেলে ফুড অ্যান্ড বেভারেজ বিভাগে ঠিক এই $৪০ মিলিয়ন একটা বিশাল বাজেটের দায়িত্ব সামলেছেন নাজিম খান। আর সেই সময় তার ভাণ্ডারে ছিল প্রায় ৫,০০০ রেসিপির এক বিশাল কালেকশন। এটা তো আর রাতারাতি হয়নি, তাই না? কাজের প্রতি সবসময় এই যে তার 100% ডেডিকেশন, এটাই তাকে অসাধারণ সব মাইল ফলক ছুঁতে সাহায্য করেছে। নিউ ইয়র্কের বিখ্যাত দ্য ভিউ রিভলভিং রেস্টুরেন্টের একমাত্র বাংলাদেশি শেফ ছিলেন তিনি। সিডার র্যাপিডসে হিলটনের বিশাল কনভেনশন কমপ্লেক্স উদ্বোধনের দায়িত্ব সামলেছেন দারুণভাবে। আর শুধু কি তাই, ভার্জিনিয়াটাকে একটা অনুষ্ঠানে স্বয়ং মিশেল ওবামার জন্য খাবার পরিবেশন করেছেন তিনি। মানে বড় বড় স্টেজে নিজেকে তিনি বারবার প্রমাণ করেছেন। ব্রায়ান মেডিকেল সেন্টারে এক্সিকিউটিভ শেফের পজিশনটা পাওয়ার গল্পটাও কিন্তু বেশ রোমাঞ্চকর। তাকে টানা ৮ ঘণ্টার একটা মারাত্মক কঠিন ইন্টারভিউ প্রসেস পার হতে হয়েছিল। প্রথমে কুক আর টিমের সাথে ইন্টারভিউ, এরপর সিনিয়র লিডারশিপ আর ভাইস প্রেসিডেন্টদের প্যানেল, তারপর সরাসরি সিইওর সাথে কথা। আর শেষ চমকটা ছিল একটা হাই প্রেশার মিস্ট্রি বক্স কুকিং টেস্ট, যেখানে অজানা কিছু উপকরণ দিয়ে তাৎক্ষণিকভাবে দারুণ কোনো খাবার তৈরি করে দেখাতে হয়। ভাবা যায় প্রেশারটা। নিজের এই ওয়ার্ক এথিক নিয়ে তার একটা চমৎকার কোট আছে। তিনি বলেন, আমি ছিলাম একজন ফায়ার ফাইটারের মতো, যারা আগুনের জন্য নিজেদের জীবন উৎসর্গ করে। হাই প্রেশার রান্নাঘরে কাটানো ১৪ থেকে ১৫ ঘন্টার লম্বা শিফটগুলোকে তিনি ঠিক এভাবেই ফায়ার ফাইটারদের ডেডিকেশনের সাথে তুলনা করেছেন। আসলেই তো, রান্নাঘরও তো এক ধরনের রণক্ষেত্রই। আচ্ছা, এই যে এতক্ষণ আমরা শেফ নিয়ে কথা বলছি, যিনি শুধু রান্নাঘরে কাজ করেন আর একজন সত্যিকারের মাস্টার শেফ, এই দুজনের মধ্যে আসলে পার্থক্যটা ঠিক কোথায়? পর্ব ৩, কুক ভার্সেস শেফ। নাজিম খানের ফিলোসফিটা এখানে একদম ক্লিয়ার। তার মতে একজন কুক বা রাঁধুনি মূলত অন্যের দেওয়া রেসিপি হুবহু ফলো করেন আর একটা জবের খোঁজ করেন। তার নিজস্ব কোনো আর্টিস্টিক ভিশন থাকে না। অন্যদিকে একজন শেফ হলেন একজন ওয়েল এডুকেটেড আর্টিস্ট। তার কাছে একটা সাদা প্লেট হলো একেবারে ফাঁকা ক্যানভাসের মতো, যেখানে তিনি নিজের কল্পনার ছবি আঁকেন আর সম্পূর্ণ নতুন একটা ভিশন তৈরি করেন। তাহলে এই পার্থক্যটা তো আমরা বুঝলাম, কিন্তু একজন সাধারণ রাঁধুনি থেকে মাস্টার শেফ হওয়ার প্রকৃত যাত্রাপথটা আসলে কেমন? চলুন দেখি। পর্ব ৪, রন্ধন শিল্পের পথ। এই জার্নিতে মূলত ৪টা ভীষণ কঠিন ধাপ আছে। প্রথমে কোনো স্বনামধন্য কালিনারি স্কুল থেকে প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষ করতে হয়। এরপর আমেরিকান কালিনারি ফেডারেশনের মতো প্রফেশনাল কোনো অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ পেতে হয়। তারপর আসি সবচেয়ে কঠিন পার্ট, অত্যন্ত টাফ সব কুকিং এক্সাম দেওয়া, এবং সবশেষে গিয়ে যোগে অফিশিয়াল সার্টিফিকেশন। বিশ্বাস করুন, এটা অনেকটা ডাক্তার বা আইনজীবীদের কঠিন বোর্ড পরীক্ষায় পাশ করার মতোই একটা ব্যাপার। কাজেই বুঝতেই পারছেন, সার্টিফাইড মাস্টার শেফ ব্যাপারটা শুধু কথার কথা বা সাধারণ কোনো প্রশংসা নয়।
এটা একটা রেজিস্টার্ড গ্লোবালি রেকগনাইজড প্রফেশনাল টাইটেল, যা দীর্ঘ পড়াশোনা আর কঠিন প্র্যাকটিক্যাল পরীক্ষায় পাশ করার পরেই কেবল পাওয়া যায়। এটা রীতিমতো একটা হেভিলি ওয়েটেড প্রফেশন। এবার আসা যাক আরেকটা দারুণ বিষয়। এমন ওয়ার্ল্ড ক্লাস এক্সপার্টিজ অর্জন করার পর নাজিম খান কিন্তু নিজের শেকড়কে ভুলে যাননি। তার লক্ষ্য হল কিভাবে আমাদের দেশীয় খাবারকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা যায়। পর্ব ৫, আঞ্চলিক খাবারের মানোন্নয়ন। বাংলাদেশি খাবারকে গ্লোবাল ম্যাপে জায়গা করে দিতে তিনি বেশ কিছু এসেনশিয়াল আপগ্রেডের কথা বলেছেন। যেমন প্রথমেই অস্বাস্থ্যকর ননস্টিক প্যানের ব্যবহার পুরোপুরি বন্ধ করা, খাবারে একদম নিখুঁত আর শৈল্পিক প্লেটিং আয়ত্ত করা, ফ্রেঞ্চ টেকনিক ব্যবহার করে আমাদের লোকাল মশলাগুলোর দারুণ সব ফিউশন করা, আর গ্লোবাল ফিউশনের জন্য আন্তর্জাতিক শেফদের সাথে একটা শক্ত নেটওয়ার্ক তৈরি করা। সাধারণ স্ট্রিট ফুড স্টাইল থেকে বেরিয়ে এসে খাবারকে হাই এন্ড স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়ার জন্য এগুলো একদম মাস্ট। একটা দারুণ উদাহরণ দেয়া যাক। এঁচোড় মানে কাঁচা কাঁঠাল, এটা আমাদের খুবই ট্র্যাডিশনাল একটা খাবার, তাই না? কিন্তু এটাকে যদি সঠিক প্রেজেন্টেশনের মাধ্যমে গ্লোবালি রিপ্রেজেন্ট করা যায়, তবে এটি পৃথিবীর যে কোনো প্রিমিয়াম প্ল্যান্ট বেসড প্রোটিনের সাথে রীতিমতো পাল্লা দিতে পারবে। জাস্ট ভাবুন এর পোটেনশিয়ালটা। তবে একটা কথা আছে, কোনো সংস্কৃতির খাবারকে সারা বিশ্বে পপুলার করতে হলে তার পেছনের গল্পটা কিন্তু খুব সুন্দর করে বলতে হবে। নাজিম খান একটা দারুণ প্রশ্ন রেখেছেন, আমরা যেভাবে গল্পটা বলছি সেটা কি সবার কাছে বোধগম্য? যেমন ধরুন, স্রেফ একটা সাধারণ প্রিন্টিং ভুলের কারণে কিভাবে ফ্রেঞ্চ টোস্ট নামটার জন্ম হয়েছিল। এর মানে হলো আমাদের খাবারগুলোকে বিশ্বের কাছে তুলে ধরতে হলে একটা দারুণ সর্বজনীন গল্প তৈরি করাটা খুব জরুরি। আজকের এই এক্সপ্লেনেটটি শেষ করার আগে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। একটু ভেবে দেখবেন তো, আমাদের খাবার নিয়ে আমরা যে গল্পগুলো বলি সেটা কিভাবে সারা বিশ্বে আমাদের খাবারের গ্রহণযোগ্যতাটাই বদলে দিতে পারে। উপাদানগুলো তো আমাদের হাতের কাছেই আছে, কিন্তু দেশীয় খাবারকে গ্লোবাল সেন্সেশনে পরিণত করতে আমাদের গল্প বলার ধরনে কি কি পরিবর্তন আনা প্রয়োজন। আশা করি আজকের এই আয়োজন আপনাদের নতুন করে ভাবতে সাহায্য করবে।